এই পূজা, কি করছিস রে? এখানে তুই কি করছিস? এই জামের আচারগুলো একটু গুছিয়ে রাখছিলাম গো মা। কেন শুনি? আর এগুলো বানাতে তোকে কে বলেছে? মা, আমার মা খুব পছন্দ করতো, তাই বানাই আমি। কি বললি তুই? তোর এত বড় সাহস! কেন, কি বললাম আমি মা? তুই আমার সামনে তোর মায়ের কথা বলিস? সেই শয়তান মহিলার নাম শুনলে আমার গায়ে রক্ত জ্বলে ওঠে। আর তুই সেই মেয়ে ছেলের কথা বলিস আমার সামনে? তোর এত সাহস! কেন, আমি কি আমার মায়ের কথা বলতে পারবো না? আমার রক্ত চুষে খেয়ে এখন নিজের মায়ের গুণগান করবি? এত বড় সাহস তোর! দেখাচ্ছি তোকে আজ। কি করছো মা? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও মা, আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিও না। এই আচার আমার খুব ভালো লাগে। তোর ভালো লাগে না? বল তোর মায়ের ভালো লাগতো, আর সেই জন্য তোর ভালো লাগে। ওই মহিলার সাথে জড়িত কোনো জিনিস আমি এই বাড়িতে থাকতে দেব না, দূর করে দেব আমি। ও মা, তুমি এটা কি করলে গো? তুমি আচারের বোতলটা এভাবে ফেলে ভেঙে দিলে। আমার যে সব শেষ হয়ে গেল মা। বেশি নাটক করিস না তো, দূর হয় এখান থেকে। চোখের সামনে থেকে দূর হয়ে যা। দেখো, তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই। আরে ও, এত রাতে আবার কি কথা? যা বলবার আছে সকালে বলবে। না, তোমাকে এখনই শুনতে হবে। সংসার যখন করেছো, তখন সংসারের সমস্যাগুলো তোমাকে জানতে হবে, আর আমার কথা তোমাকে শুনতেই হবে। কি শুনতে হবে শুনি? আরে শুনে তো আসছি এতগুলো দিন, শুনছি না নাকি? যা শুনছো তা তো দেখাই আছে আমার। কেন, কিছু হয়েছে নাকি? যেটা হয়েছে সেটা কান খুলে শুনে রাখবে, এবং মাথা দিয়ে ভেবে নেবে যে আমি যেটা বলছি সেটাই কিন্তু হবে। তার বাইরে একটা কথাও আমি শুনতে রাজি নই। আমাকে কি করতে হবে সেটা বলো দেখি। তোমার ওই আগের পক্ষের মেয়ে পূজা যদি এই বাড়িতে থাকে, তাহলে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। হঠাৎ করে এরকম কথা কেন বলছো? ওই মেয়ে এই বাড়িতে থাকবে, এই বাড়ির খাবে, আর গুণ গাইবে সারাক্ষণ ওই পুরানো মায়ের। আমি থাকতে এইসব হবে না এই বাড়িতে। কেন, সে আবার কি করেছে শুনি? আজকে সে লুকিয়ে লুকিয়ে জামের আচার বানিয়ে রেখেছিল। দুপুরবেলা ধরতে পেরে যখন জিজ্ঞাসা করলাম, তখন তার পুরানো মায়ের নামে নানান রকম কথা বলছিল। মাথা গরম হয়েছে বলে আমি সব আচার ফেলে দিয়েছি টান মেরে। এবার ওই মেয়ে যতক্ষণ এই বাড়িতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আর শান্তি নেই। জেনে রেখো, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। ঠিক আছে ঠিক আছে, কালকে দেখা যাবে। এখন একটু শান্তিতে ঘুমাতে দাও। বাবা, শোনো না, একটা কথা ছিল তোমার সাথে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অত কথা শোনবার সময় নেই। আমি তোমার বেশি সময় নেব না বাবা। কত সময় নিবি আমার জানবার দরকার নেই, কিন্তু শোনার আমার ইচ্ছা নেই একটুও। বাবা, আমি খুব কষ্টে আছি, তুমি বাবা হয়ে আমার কষ্টটা একটু বোঝো। তোর আবার কিসের কষ্ট? তোর জন্য আমার জীবনে যে কষ্টগুলো আসছে সেগুলোর কি? আমার জন্য তোমার জীবনে কষ্ট আসছে? তা নয় তো কি? কিন্তু আমি তো এত কষ্ট করে জামাই আচার বানালাম, আর সেগুলো যে নতুন মা উঠানে জলের মধ্যে ফেলে দিল, সেটা নিয়ে তুমি কিচ্ছু বললে না। ঠিক করেছে তোর মা। তুমি এটা বলতে পারলে যে ঠিক করেছে? এক সময় মা যখন জামের আচার বানাতো, তুমি তো খুব পছন্দ করতে। আজ হঠাৎ নতুন মাকে পেয়ে সেই সব পুরনো দিনের কথা সব ভুলে গেছো? ভুলে যাওয়াই উচিত মানুষের। তোর মা এখন আর বেঁচে নেই, সুতরাং তার সাথে জড়িত কোনো জিনিস এ বাড়িতে থাকবে না, এটাই স্বাভাবিক। আর তোর নতুন মা সেগুলো পছন্দ করে না, আর তোর নতুন মা যেগুলো পছন্দ করে না এসব বাড়িতে হবে না, ব্যাস। কিন্তু আমি যে আমার মায়ের স্মৃতি ছাড়া থাকতে পারবো না। তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নে, আমার আর কিছু বলবার নেই। এত বড় যখন মেয়ে হয়েছিস, তখন ঠিক নিজের পেটটা নিজে চালিয়ে নিতে পারবি। তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? সেটা তুই যা ভালো বুঝিস তাই। আসল কথা হচ্ছে, এ বাড়িতে তোর নতুন মা যেটা চাইবে সেটা হবে। তোর যদি থাকবার ইচ্ছা হয় থাক, না হলে তুই যা। আমার এখন অনেক কাজ আছে। আমার তোর সাথে দাঁড়িয়ে বকবক করবার অত সময় নেই, আমি গেলাম।
কিরে পূজা, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস? আমার কিছু ভালো লাগছে না কাকিমা, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না। আরে দাঁড়া তো, শুনে যা বলছি। কি হয়েছে বল তো। তুমি জানো, আমার জামের আচার প্রিয়। আমি মায়ের থেকে এটা বানানো শিখেছিলাম, আর আমি এত কষ্ট করে আচার বানালাম, সেগুলো সব ফেলে দিয়েছে আমার নতুন মা। কি বলছিস কি তুই? তুই তোর বাবাকে বলিসনি? তোমার মনে হয় বাবা এখন আমার কথা শুনবে? শুনে তোর বাবা কি বললো? বাবা পরিষ্কার বলে দিয়েছে যে ওই বাড়িতে থাকতে হলে মায়ের কোনো স্মৃতি নিয়ে থাকা যাবে না, এমনকি মায়ের কথা বলাও যাবে না। একটা সময় যে বাবা জামের আচার খাওয়ার জন্য মাথা খারাপ করত, এখন সেই বাবাই নতুন মায়ের পক্ষ নিয়ে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। তো তুই এখন এরকম হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিলিস? আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এরকম পাগলের মতো কথা বললে তো আর হয় না। শোন, তোকে একটা কথা বলছি, ঠান্ডা মাথায় শোন। কি বলবে বলো? দেখ, বাড়ি ছেড়ে যাওয়াটা কোনো কাজের কথা নয়। তুই ওই বাড়িতে থেকে আবার আচার বানাবি। কিন্তু আমি আর কি করে বানাবো? আমার সব জামগুলো শেষ হয়ে গেছে, আমাদের গাছে আর জাম নেই। আমাদের ঘরে আছে, আমি এনে দিচ্ছি তোকে, তুই এগুলো নিয়ে যা। আর এবারে একদম নিজের কাছে রাখবি, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি চেষ্টা করব। আর এরপর থেকে কেউ কিছু বললেও বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাববি না। মনে রাখবি ওটা তোরও বাড়ি, ওই বাড়ি থেকে তোকে তাড়ানোর অধিকার ওদের নেই। আমার অধিকারে আর কিছুই যায় আসে না, আমার মায়ের সম্মানে ফিরে পেলেই হলো। ঠিক আছে, তুমি আমাকে জাম দাও, আমি বাড়ি যাচ্ছি। কি হয়েছে? নাটক করে বসে থাকা হচ্ছে কেন? থালায় যখন খাবারটা এসেই গেছে তখন খেয়ে ফেল। দাঁড়াও, এখন পুরনো মায়ের জন্য দুঃখ হচ্ছে বোধহয়। না, ঠিক সেটা নয়। সেটা নয় তো কি? আসলে আচার ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না, সেজন্য আমি একটু শখ করে আচার বানিয়েছিলাম, তোমরা সেটাও ফেলে দিয়েছো। এখন বলো, একটু আচার দিয়ে ভাত খেতে যাওয়া কি অপরাধ? তোমরা কি আমার এটুকু সুখও পছন্দ করতে পারো না? তুই কি একটু বড় বড় কথা বেশি বলছিস না? ভালো কথা বললে কি বড় বড় কথা বলা হয়ে যায় বাবা? তাড়িয়ে দাও না, কুকুর বিড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দাও, তখনই ঠিক উচিত শিক্ষা হবে। এই কথাটা তুমি বলতে পারলে মা? কেন, আমিও যখন উচিত কথা বলেছি তখন তোরও সহ্য হচ্ছে না? দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই বাড়িতে যদি ওই মেয়ে ছেলেটার কথা হয় তাহলে এই মেয়ে এই বাড়িতে থাকবে, আর না হলে আমি এই বাড়িতে থাকবো। পূজা, আমিও তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। এ বাড়িতে যদি থাকতে হয় তোর নতুন মায়ের কথা শুনে চলতে হবে। যদি না পারিস তাহলে তোকে তোর নতুন মায়ের সিদ্ধান্ত মেনে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি আর কোনো কথা বলতে চাই না। মুখ বন্ধ করে ভাতের থালা পরিষ্কার করে পুরো ভাত খেয়ে উঠবি, ঠিক আছে? বুঝলে তো, আজকে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? তোমাকে তো এরকম ভাবে কোনোদিন কথা বলতে শুনিনি। আজ আমি কি একটা কাজে উঠোনে নেমেছিলাম, হঠাৎ করে দেখলাম পূজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পূজা মানে রতনের মেয়ে পূজা? হ্যাঁ গো, আমি তাই দেখে ওকে দাঁড়াতে বললাম। তারপরে শুনলাম যে ওর বাবা আর ওর নতুন মা মিলে ওর ওপর রীতিমতো অত্যাচার করছে। অত্যাচার করছে? কিরকম? আর বলো না, জানোই তো মেয়েটার আচার খেতে ভালোবাসে। জামের আচার বানিয়েছিল হয়তো, সেগুলো সব ওই রাক্ষসী মেয়ে ছেলেটা ছুঁড়ে ফেলে দিয়েছে উঠোনে জলের মধ্যে। এইভাবে নষ্ট করলো কষ্টের জিনিসগুলো, একটু ওদের গায়ে লাগে না? গায়ের মানুষের চামড়া থাকলে তবে তো লাগবে, ওদের কি আর মানুষের চামড়া আছে নাকি? তুমি কিছু করনি বা বলনি? রেগে মেগে বলছিল মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে, ওকে নাকি বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলেছে। আমি বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়েছি, আর কিছুটা জাম দিয়েছি ওকে আবার আচার বানানোর জন্য। ভালো করেছো, তবে ওর দিকে লক্ষ্য রাখবে মাঝে মাঝে, কারণ এই বয়সের মেয়ে কখন কি করে ফেলে তা তো বলা যায় না। এরকম পরিবেশের মধ্যে সত্যি থাকা অসম্ভব ব্যাপার।
সেটাই তো ওকে বললাম, একটু বুঝে শুনে চলবি। ঠিক আছে, যাই হোক, ভেবে আর কি হবে বলো। সেটাই, তবে পাশে থাকবার দিন আসলে ওর পাশে নিশ্চয়ই থাকবো আমরা। হ্যাঁ, সে তো অবশ্যই। কি করছিস রে পূজা তুই, শয়তান মেয়ে ছেলে? মানে কিছু না। কিছু না বললেই হলো? স্পষ্ট দেখতে পেলাম যে তুই জামের মধ্যে নুন মাখাচ্ছিস। এই তো, এখনো এতগুলো জাম তোর সামনে পড়ে রয়েছে, আমাকে মিথ্যে কথা বলছিস? তোর এত বড় সাহস! কোথা থেকে জোগাড় করেছিস সেগুলো বল আগে। ও লতা কাকিমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম। তোর এত বড় সাহস! আজ তোর মজা আমি দেখাবো। এতবার করে তোকে বলেছি, তারপরেও তোর শিক্ষা হয়নি। বাবা না করলো, আমি মানা করলাম, তারপরেও তুই আবার জাম এনে আচার বানাচ্ছিস। আমাকে ছেড়ে দাও মা। ছাড়বো রে শয়তান, আজ তোর শরীর থেকে তোর মায়ের ভূত আমি ঝাড়বো। আমার লাগছে মা, আমাকে ছেড়ে দাও। আমার চুল ছেড়ে দাও মা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমাকে আর মেরো না তুমি। ওগো, আমি তো বলছি আমি আর কখনো জামে হাত দেবো না। হাত দেওয়ার মতো অবস্থা আমি তোর আর রাখবো না। বেরিয়ে যা এখান থেকে, তুই বেরো বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এক্ষুনি দূর হয়ে যাই বাড়ি থেকে, আর কখনো ফিরে আসবি না। ঠিক আছে, আমি আর কখনো ফিরে আসবো না, এই তোমাকে কথা দিলাম। তোর মতো একটা অভাগা অপয়া মেয়ের ছায়া যে বাড়িতে পড়বে, সেই বাড়ির অমঙ্গল হবে। তুই তোর মায়ের মতোই অপয়া। আমি তো চলে যাচ্ছি, আমার মায়ের নামে আর কোনো কথা বলো না দয়া করে। দূর হ আগে, শয়তানের বাচ্চা শয়তান। কে কাঁদে রে এখানে? এত রাতের বেলায় কে কাঁদছে? আমি গো গোপাল কাকা। তুই এত রাতে এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে রে তোর? তুমি তো জানো না কাকা, আমাকে বাড়ি থেকে আমার নতুন মা মেরে তাড়িয়ে দিয়েছে। আমি জামের আচার বানাচ্ছিলাম তো তাই। এত বড় সাহস তোর নতুন মায়ের! তোকে কোন অধিকারে এসে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমি নিজে যাব, গিয়ে এর বিচার চাইবো রতনের কাছে। না গো কাকা, আমি ওসব ঝামেলা চাই না। কিন্তু অধিকার ছেড়ে দেওয়া তো কোনো কাজের কথা নয়। আমি অত শত চাই না, আমি শুধু এটুকু চাই যে একটু শান্তিতে মাথা গোজার আশ্রয়টা পাবো। ঠিক আছে, তোর অনেক বড় বড় কথা শুনেছি, এবারে চল এখন আমার সাথে আমার বাড়ি চল। ওখানে তোর কাকিমা আছে, কাকিমার সাথে কাকিমার কাছে থাকবি নিশ্চিন্তে। কাকিমা আমাকে আচার বানাতে দেবে তো? তুই একবার চল না, তারপর দেখছি। সব ব্যবস্থা করব আমি, তোকে চিন্তা করতে হবে না। এমন কিছু একটা ব্যবস্থা করব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে কি করবে তুমি? আমি ভাবনা চিন্তা করে জানাচ্ছি। এখন অনেকক্ষণ তুই বৃষ্টির মধ্যে অন্ধকারে বসেছিলিস, চল চল তাড়াতাড়ি বাড়ি চল না, না হলে শরীর খারাপ হয়ে যাবে আবার। ঠিক আছে, চলো। পূজা শোন, তোর জন্য একটা দারুণ বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি গো কাকিমা? কাল তোর কাকা আমাকে বুদ্ধিটা বলল। কাকা আমাকেও বলছিল কিছু একটা বলবে। শোন, তুই জামের আচারটা ভালো করে বানা। সেই আচার তুই আর তোর নিজের মধ্যে রাখিস না, বাজারে গিয়ে সবাইকে বিক্রি কর। কিন্তু আমার থেকে জামের আচার কেন কেউ কিনতে যাবে? তার কারণ ওই জিনিসটা তোর থেকে ভালো আর কেউ বানাতে পারে না। কিন্তু আমি হাটে গিয়ে বিক্রি করলেই আর কি হবে বলো? দেখ, আমাদের গ্রামে ওই জিনিস ভালো করে কেউ বানাতে পারে না, বিক্রিও করতে পারে না। আর তাছাড়া তুই যদি নিজেকে প্রমাণ করতে পারিস, তাহলে তোর বাবা মাও এটা জানবে যে ওরা বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়ে কত বড় ভুল করেছে। কিন্তু আমার তো নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলেও তোকে করতে হবে। তুই একবার ভেবে দেখ, তোর মাকে ওরা সারাদিন অপমান করেছে, তোর মরা মায়ের নামে তোকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যদি নিজের জন্য করতে না চাস, তাহলে অন্তত তোর সেই মরা মায়ের মুখটার দিকে চেয়ে কর, যাতে তার সম্মানটা ফিরিয়ে দিতে পারিস।
এটা তুমি ঠিক কথা বলেছো কাকিমা। আমার মাকে ওরা সত্যি অপমান করে, আর এটাই আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। তাহলে তোর কি দায়িত্বের মধ্যে পড়ে না তোর মায়ের সম্মানটা ফিরিয়ে দেওয়া? অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আর চিন্তা করিস না, সেটাই কর। ঠিক আছে, তুমি আমাকে সব দাও, আমি জামের আচার বানাবো। ঠিক আছে, আমি তোর কাকাকে বলে বাজারের দোকান কিভাবে কখন লাগানো যায় তার ব্যবস্থা করছি। আরে ও গোপাল দা, কি খবর গো? শুনলাম আমার মেয়ে নাকি বাড়ি থেকে এসে তোমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। আর শুধু তাই নয়, কয়েকদিনের মধ্যে তার খুব বড় নাম হবে, আর সেটা তোমরা চেয়ে চেয়ে দেখবে, বুঝলে? কেন গো, সেই মেয়ে কি উড়ে উড়ে আকাশে যাবে নাকি, ডানা লাগিয়ে? তোমরা তাকে যে জামের আচার বানানোর জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, সেই আচারের দোকান দেবে সে বাজারে সব থেকে বড় করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই যা, কথাটা বলে ফেললাম মুখ ফসকে। এবার কি হবে? আরে না না, তুমি বলো ভাই, তুমি কোথায় এসেছিলে, এদিকে বলো। বাজারে যখন দাঁড়িয়ে আছি তখন বাজার করতে এসেছিলাম। তা এখন মেয়ে নেই বাড়িতে, সব ঠিকঠাক চলছে তো? কোনো ঝামেলা নেই তো? ওকে নিয়েই যত ঝামেলা ছিল। এখন পূজা নেই তাই ঝামেলাও কিছু নেই। একবার ভেবে দেখো, যে তোমার নিজের মেয়ে, তাকে নিয়েই তোমার জীবনে এত ঝামেলা। কি বলতে চাইছো কি তুমি? সঠিক মানুষ চিনতে হয়, বুঝলে তো? আর ভগবান তোমাকে সে চোখ দেয়নি। যদি দিত তাহলে চেয়ে দেখতে যে পূজা কত ভালো মেয়ে, আর তোমরা তাকে অবিচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। অবশ্য না তাড়ালে নিজের পথ সে কোনো দিন নিজে খুঁজে নিতে পারতো না। আরে থাক থাক, আমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না আমার মেয়ের সম্বন্ধে। কত যে ও নিজের রাস্তা খুঁজে বার করবে আমার জানা আছে। দেখো, সবার একদিন দিন আসে, তোমরা শুধু দেখে যাও, তোমাদের দেওয়া আঘাত ও শত গুণে ফিরিয়ে দেবে তোমাদের দিকেই। ঠিক আছে ঠিক আছে গোপালদা, দেখা যাবে। এখন আমি চলি, কেমন? আজ একটা নতুন জিনিস জানতে পারলাম। কি জানতে পারলে শুনি? জানতে পারলাম যে আমাদের মেয়ে পূজা নাকি বাজারে, মানে আচারের দোকান দেবে। কি বললে? এত বড় সাহস! দেখাবো আমি দোকান কি করে দেয়, আমিও দেখছি। আমারও প্রথমে রাগ হয়েছিল, বুঝলে? তবে পুরো ব্যাপারটা ভাবনা চিন্তা করে দেখলাম যে যেটা করছে ঠিকই করছে। তুমি হঠাৎ করে যে তোমার মেয়ের দলে চলে গেলে? দেখো, তার কারণ হচ্ছে যে আমরা তো ওকে কিছুই দিতে পারিনি, উল্টে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি কুকুর বিড়ালের মতো। কিন্তু আজকে যখন নিজেরটা করে খেতে চাইছে তখন বাধা দেব কেন? আর দেবই বা কোন অধিকারে? দেখো, অত শত কথা আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি যে ওকে যদি বাধা না দেওয়া হয় তাহলে আমাদের মাথার উপরে উঠে নাচবে। আর সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তুমি কি কোনো জিনিসটা ঠিকভাবে নিতে পারো না? দেখো, আমার এসব বিষয়গুলো ভালো লাগছে না, আমি ঘুমাতে গেলাম। তোমাকে যেটা জানানো ছিল জানিয়ে দিলাম, ব্যাস। তুমি এখন নিজের মেয়ের দলে যেতে চাও তো? আমি কিছুতেই ওই মেয়েকে উঠে দাঁড়াতে দেব না। পায়ের নিচে যাকে এতদিন রেখে এসেছি তাকে পায়ের নিচেই রেখে দেব। এবারে দেখো আমি কি করতে পারি। কেউ জানতেও পারবে না, অথচ আমি সব ধ্বংস করে দেব। আরে, নাচতে নাচতে বাজারে যাওয়া হচ্ছে দেখছি। রাস্তা ছেড়ে দাও মা, আমি এখন আর তোমার বাড়িতে থাকি না, তোমার খাবারও খাই না। সুতরাং আমার এখন অধিকার আছে নিজের পছন্দের কাজ করার। বেশি কথা বলো না। আমি জানতাম তুমি এটা করবে, বা এরকমই কিছু একটা করবে। সেদিনই বুঝতে পেরেছিলাম তোমার হাবভাবে। সেই জন্যই আজকে তুমি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এলে, যখন তোমার পেছনে পেছনে আমি আসছিলাম। কি চাও তুমি? তোমার কথা শুনে আমি পূজাকে অনেক অপমান করেছি। এবারে আমি চাই যে তুমি যদি পূজাকে মেনে নিতে না পারো, তাহলে তুমি অন্তত আমার বাড়িতে আর এসো না। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমি যদি নিজের মেয়েকে তাড়িয়ে দেওয়ার মতো অপরাধ করতে পারি, তাহলে তোমাকে তো এই কথাটা অনায়াসেই বলতে পারি। আর হ্যাঁ, একটা কথা, আমি তখন ভুল করেছি, কারণ নিজের ভুলটা বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। পূজা, তুই হাটে যা, আমি একটু পরে আসবো তোর কাছে। ওগো, তুমি এরকম করো না আমার সাথে। যেটা করেছি বেশ করেছি।
আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যদি কোনো ভুল করি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হলে পূজার কাছে গিয়ে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? বাহ পূজা, তুই যে এত ভালো আচার বানাতে পারিস, হ্যাঁ আমি জানতাম না তো। আমরা এরকম ঝিমঝিম বর্ষার দিনে টকঝাল জামের আচার খেয়ে তো বিকেল বেলায় মন ভরে যাচ্ছে। এবার থেকে কিন্তু তুই রোজ নিয়ে আসিস, আমরা রোজ কিনে খাবো। বিশেষ করে বাড়ির মেয়েরা বাচ্চারা তো খুব পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি তো এখন রোজই নিয়ে আসবো, তোমরা রোজই কিনে খেও। পূজা, পূজা তুই আমাকে ক্ষমা করে দে। তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে তোর বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে। দেখ পূজা, তুই ওকে ক্ষমা করতে পারবি কি পারবি না সেটা বড় কথা নয়। তুই হয়তো আমাকেও কোনোদিন ক্ষমা করতে পারবি না, কিন্তু দেরিতে হলেও নিজের ভুলটা বুঝেছি আমি। তাই বলবো তুই বাড়িতে ফিরে আয় আবার। ভুল করছো বাবা, মা তুমিও ভুল করছো। আমি তোমাদের ওপরে কোনো রাগ অভিমান বা বিদ্বেষ জমিয়ে রাখিনি। তবে তোমরা আর ভুলেও ভেবো না আমি ওই বাড়িতে ফিরে যাব। তোমরা ভালো থেকো। যেখানে আমার মায়ের সম্মান নেই সেখানে আমি কোনোদিন ফিরে যাব না। তুই ঠিক কথা বলেছিস পূজা। এখন থেকে আমাদের বাড়িটাই পূজার বাড়ি, কারণ ও যেটা ভালোবাসে সেটা নিয়েই ও সম্মান আর আত্মমর্যাদার সাথে বাঁচতে পারে। জীবনে সেটাই বড়। আমার মনে হয় আমি নিজের বাড়িতে তোমাদের কাছে থাকার চেয়ে এখানে থাকলেই আমার